যে মানুষটার জন্য ধর্ষিতা তকমা গায়ে লেগেছিল সেই মানুষটার জন্যই আজ বউ সেজে বসে আছে। নিজেকে আর একবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে পরখ করে নিলাম। কোথাও কোনো কমতি নেই। মানুষটা যেভাবে চেয়েছে সেভাবেই সাজানো হয়েছে আমাকে। 3টি বছর ধরে বেড়াচ্ছি এই অসহ্য যন্ত্রণা। মানুষটার কেউ না, আমারই আপন ফুফাতো ভাই। সেদিনটার কথা কখনো বলতে পারবো না আমি। তখন আমি মাত্র এসএসসি পরীক্ষার্থী, আর সেদিন ছিল আমার লাস্ট পরীক্ষা। শেষ পরীক্ষা হওয়ায় খুব খুশি ছিলাম। আমি অনেক দিনের ছুটি কাটাতে পারবো ভেবে মনটা নেচে উঠেছিল। বান্ধবীদের সাথে আড্ডা শেষে যে যার নিজের পথে চলে গিয়েছিলাম। আমিও আমার বাসায় যাওয়ার পথে পা বাড়াই। সেই সময় হুট করে সেখানে ভাইয়া চলে আসে। তাকে দেখে অবাক হয়েছিলাম, তবে ভাইয়া আমাকে খুব ভালোবাসতো, তাই ভাইয়াকে সম্মান করতাম। ভাইয়া সেদিন আমাকে তার বাসায় নিয়ে যায়। আমি যেতে না চাইলেও তার কথা রাখতে দেয়। সেখানে যাওয়ার পরে ভাইয়াকে বাসার কথা বললে ভাইয়া জানায় ভাইয়া নাকি বাসায় বলে দিয়েছে আমি আজ এখানে থাকব। সকাল হলে ভাইয়া আমাকে দিয়ে আসবে। আমার কাছে ফোন না থাকায় বাবা মার সাথে কথা বলার সুযোগ হয় না, তাই ভাইয়ার কথা মেনে সেখানে থেকে যায়। তবে ভাইয়া সেদিন বিকেলে আমাকে নিয়ে ঘুরতেও যায়। সন্ধ্যায় ফুচকা আর আইসক্রিমও খাওয়ায়। এই দুটো জিনিস ছিল আমার দুর্বলতা, তারই সুযোগ নিয়েছিল ভাইয়া। সন্ধ্যার পর বাসায় আসতে ঘুম চোখে লেগে আসে। ভাইয়া আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে যায়। আমি রুমে যেয়ে শুয়ে পড়ি। একসময় পাড়ি জমায় ঘুমের আছে, কিন্তু পরের দিন সকালটা ছিল আমার জন্য ভয়াবহ। কিছু চাপা আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। মাথাটা ভার লাগে। উঠে আশেপাশে দেখতে থমকে যাই আমি। আমি তখনই আমার রুমে ছিলাম। আমার বেডের পাশে মা, কাকি সহ আরও অনেকে আছে। মা মুখে আঁচল পরে দিয়ে কান্না করছে। পুরো ব্যাপারটা বুঝতে পারি বাইরে থেকে যখন বারবার কানে ধর্ষিতার শব্দটা আসতে থাকে। আশেপাশের প্রতিবেশীরা আমাকে আমার নামে না ধর্ষিতা বলেই ডাকতে থাকে। পরে মায়ের কাছে জানতে পারি কাল পরীক্ষা দিয়ে বাসায় না আসায় খুব চিন্তায় ছিল সবাই। তখন আমার মাথায় একটা কথাই ঘুরছিল। আমি তো ভাইয়ার ওখানে ছিলাম। ভাইয়া বলল ভাইয়া বাসায় বলছে, তাহলে এসব কি? আর আমি বা এখানে এলাম কি করে? শেষ প্রশ্নের উত্তর পেয়ে যাই মায়ের কাছে। সারা রাত টেনশনে ঘুম হয়নি কারোরই। ভোরের দিকে বাইরে থেকে গাড়ির হর্ন আওয়াজ কানে আসতে সবাই ছুটে বাইরে আসে। ততক্ষণে গাড়িটা চলে যায় সবার চোখের আড়ালে, কিন্তু ফেলে যায় আমাকে। তাও অজ্ঞান অবস্থায়। আমার ড্রেস ছিল এলোমেলো, কয়েক জায়গায় ছেঁড়া। সবাই ধরে নিল আমি ধর্ষণ শিকার হয়েছি। তখন সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কী হচ্ছিল এসব কিছুই বোধগম্য হলো না আমার। মা কাকিকে ভাইয়ের কথা বলতে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মা একটা থাপ্পড়ও মারে আমার গালে। ভাইয়া নাকি আগের দিনই দেশের বাইরে চলে গিয়েছে, আর আমি মিথ্যা বলছি। মাথায় আকাশ ভেঙে পড়লো তখন। যখন মাকে বললাম ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করতে, ভাইয়ার ফোন লাগে না। পরের দিন ভাইয়াকে ফোনে পাওয়া যায়, আর তা সত্যি দেশের বাইরের নাম্বার। আর ভাইয়া বেমালুম মিথ্যা বলে দিল আমার নামে। ভাইয়ার সাথে নাকি দেখাই হয়নি আমার। সবাই বুঝে নিল আমি মিথ্যা বলেছি। লেগে গেল ধর্ষিতার তকমা। ধর্ষণের শিকার না হয়েও আমি হয়ে গেলাম ধর্ষিতা। ওই ঘটনার কিছুদিনের পর জানতে পারি আমার বিয়ে ভেঙে গেছে, অথচ এই বিয়ের কথা জানতামই না আমি। পরিবারের বড়রাই ঠিক করেছিল পরীক্ষার পর বিয়ে আমার। আগে জানায়নি পরীক্ষা খারাপ হবে বলে। এরপর আর কোনো প্রস্তাব আসেনি আমার জন্য। কেনই বা আসবে? কে চাইবে একজন বিয়ে করতে? কে চাইবে এমন মেয়ে? এর মাঝে কেটে গেল আরও 2টি বছর। সময় পার হলেও আমার অবস্থা পরিবর্তন হয়নি তখনও। তবে তার মাঝে সবার জন্য সুখবর নিয়ে এলো আমার ফুফু। ভাই আমাকে বিয়ে করতে চায়। পরিবার সবাই খুশি হলেও খুশি হলাম না আমি। যার জন্য আমার এই অবস্থা তাকে কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি। কিন্তু কেউ আমার কথা শুনলো না। ঠিক করলো আমার বিয়ে। ফুপুর আদরের হওয়ায় আমাকে মেনে নিতে তার অসুবিধা হলো না। তারপর আর কি, আজকের এই দিন। বউর সাথে সেজেছি আমি তার জন্য।
তারই ঘরের ফুলের সাজানো বাসরে বসে সেই মানুষটাকে অপেক্ষা করছি যে আমার জীবনে শেষ করে দিয়েছে। বিয়েটা খুব বেশি জাঁকজমকভাবে হয়নি, তো বিয়ের রাতে যেসব হাসি মজা হয় তার কোনোটাই নেই আমার বিয়েতে। যদিও তা দিয়ে আমার কিছু যায় আসে না, যেখানে এই বিয়েটা আমার কাছে একটা অভিশাপ, যেখানে কিসের মজা আর কিসের আনন্দ। কিছু সময় পার হতেই দরজা খোলার মৃদু আওয়াজ পেলাম, বুঝতে বাকি নেই তার আগমন হয়েছে। সবটা বুঝতে পেরে নির্বিকার হয়ে বসে থাকলাম, কোনোর উপরে রেসপন্স করিনি আমি। তার স্ত্রীর দৃষ্টি যে আমাদের নিবদ্ধ তা তার দিকে না তাকিয়েও খুব ভালো করে উপলব্ধি করতে পারছিলাম। একসময় দৃষ্টি সরিয়ে শীতল কণ্ঠে বলল, চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো প্রিয়তা, রাত অনেক হয়েছে। আমি কোনো প্রত্যুত্তর না করে সুটকেস থেকে সুতি 3 পিস বের করে ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বাইরে আসতে চোখ পড়লো মানুষটার উপর। এর মধ্যে নিজেও চেঞ্জ করে নিয়েছে। আমার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। একটু পরে আবারও আমার দিকে তাকিয়ে বলল, শুয়ে পড়ো প্রিয়তা। সে সময় তার চোখে কিছু একটা ছিল, সেটা ঠিক কী ছিল তা বুঝতে পারলাম না, বোঝার চেষ্টাটাও করিনি। তবে তাকে অনেক কিছু বলার ছিল আমার, অনেক কথা জানার ছিল, যার কোনোটাই করে উঠতে পারিনি। যেখানে মানুষটাকে দেখতে বিতৃষ্ণা কাজ করছে, আর তা সেখানে কথা। চুপচাপ শুয়ে পড়ি আমি, চোখ বন্ধ করা অবস্থায় স্পষ্ট বুঝতে পারছিলাম তার গভীর চাহনি। আর কিছু সময় কেটে যাওয়ার পরও যখন চোখে ঘুম নামক বস্তু নামলো, তখন তাকাতেই দেখতে পেলাম রুমে অন্ধকার নেমে এসেছে। এর মাঝে টেবিল ল্যাম্পের মৃদু আলোয় কিছু একটা লিখতে দেখলাম মানুষটাকে। বাসরাতেও মানুষ ঘরে মানুষ পড়ে ভাবতে হাসি পেল। একসময় সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালে মৃদু আলোয় ঘরটা আলোকিত হতেই ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলে তাকাতেই নিজের অবস্থানের কথা স্মরণ হতেই ঈষৎ কেঁপে উঠলাম। মানুষটার বুকের সাথে লেপ্টে রয়েছে আমি। তার প্রতি রাগ আর ঘৃণা জন্ম নিতে শুরু করে, কিন্তু ভালো করে খেয়াল করতে বুঝলাম সে নয়, আমি নিজের তাকে জড়িয়ে রেখেছি। ঘুমের মাঝে এমনটা কখনো করেছি ভাবতেই রাগটা নিজের উপর হলো, সে সাথে লজ্জা এসে জমা হলো আমার চোখে মুখে। ভাগ্যিস এখনও জাগেনি মানুষটা, নয়তো কি কেলেঙ্কারিই না হতো। খুব দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ফ্রেশ হতে চলে যাই আমি। একেবারে শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মানুষটা তখনও গভীর ঘুমে। আমি রুমে থেকে বের হতেই মুখোমুখি হলাম ফুফাতো বোন পুনমের সাথে। ওর বয়স খুব বেশি না, এবার নয়তো 9তে পা দিবে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে 3য় শ্রেণীতে পড়ে। আমাকে দেখে তার 2 হাত মিলে ধরলো কোলে নেওয়ার জন্য। এত বড় হয়ে যাওয়ার পরও আমার কোলে তার ওঠা লাগবে। কোলে উঠতে বললাম, আমার বার্ডটা কি স্কুলে যাচ্ছে? আপি, ইয়েস। বাট এত আর্লি কেন? ওয়াই, লুক, ইটস নট আর্লি, ইটস 10 AM। পুনমের হাতের ঘড়ি দেখে বলল। টাইম শুনে কিছুটা চমকে উঠলাম। এত বেলা করে উঠছি ভাবতেই অবাক লাগছে। যে মেয়ে সূর্য ওঠার সাথে সাথে ওঠে সে আজ এত লেট। অবশ্য যে উঠিয়ে দেয় সেই মানুষটা তো। একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। আমাকে কিছু বলতে না দেখে পুনম আবারও বলল, ইউ আর লেট আপি। ইয়া, আই এম লেট। তুমি কি তাহলে যাবে না? নো। ফ্লাওয়ার আপি যাবে না ভাইয়া যাবে? পিছন থেকে আওয়াজ হতে আমরা পিছনে থাকলাম। চলবে। গল্পের নাম ওহে প্রেয়সী।